हेलो स्टूडेंट, आज के हमारे भिडियो टपिक्स होच्छे क्लास 11 सांद्रता पृष्ठटान ভিসকোসিটি एंड सारफेस टेंशन। তাহলে আমরা এই ভিসকোসিটি এন্ড সারফেস টেনশনের দুটো পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্ট আমরা সান্দ্রতা বা ভিসকোসিটি নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে শুরু করি। দেখো, ভিসকোসিটি কথার অর্থ হচ্ছে কি না সান্দ্রতা। সান্দ্রতা প্রথম বলি আমরা যে সান্দ্রতাটা কি জিনিস। সান্দ্রতাটা হচ্ছে কি এটা একটা বল। সেটা কী ধরনের বল? যেমন একটা টেবিলের উপর যদি কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলেছিলাম এখানে? ঘর্ষণ বল। ঠিক আছে। সান্দ্র বল হচ্ছে কোনটা? যদি কোনো একটা নলের মধ্য দিয়ে দুটি ভিন্ন তরল যদি প্রবাহিত হয়, এই একটা তরল এবং এই একটা তরল, যে দুটো তরল মিশছে না সেই দুটো তরল যদি প্রবাহিত হয় তাহলে দুটার বেগ আমরা আলাদা আলাদা পাবো। তখন এই স্পর্শ তলে একটা ঘর্ষণ বল একটা ক্রিয়া করে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে সান্দ্র বল। তাহলে সান্দ্র বল হচ্ছে কি না তরলে তরলে কিংবা তরলে কঠিনের মধ্যে যদি কোনো একটা আপেক্ষিক বেগ বজায় থাকে তাহলে সেই যে ঘর্ষণ বলটা ক্রিয়া করে সেই ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের সান্দ্র বল। এবং পুরো জিনিসটাকে আমরা বলছি কি এখানে সান্দ্রতা। বুঝছি? আচ্ছা, প্রথম আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ধারারেখ প্রবাহ। ধারারেখ প্রবাহ। দেখো, ধারারেখ প্রবাহটা আরেকটা নাম দেওয়া যায়, এটা বলে শান্ত প্রবাহ। ধারারেখ যে প্রবাহটা সেটা বলা হয় কি শান্ত প্রবাহ। ধারারেখ বা শান্ত প্রবাহ হচ্ছে কোনটা? যদি কোনো প্রবাহীর মধ্যে তরল কণার বেগের অভিমুখ যদি নির্দিষ্ট থাকে তাহলে সেই প্রবাহটাকে আমরা ধারারেখ প্রবাহ শান্ত প্রবাহ বলি। নির্দিষ্ট মানে কি, এই কোণাটা এই পথ বরাবর যাচ্ছে, এই কোণাটা এই পথ বরাবর যাচ্ছে, এই কোণাটা এই পথ বরাবর, এই কোণাটা এই পথ বরাবর। যদি দুটো তরল স্তর যদি পরস্পরকে যদি ছেদ না করে বা দুটি তরল কোণা যদি পরস্পরকে যদি ছেদ না করে তখন এই প্রবাহটাকে আমরা বলবো কি শান্ত প্রবাহ। বুঝছি? আর যদি এটা যদি এলোমেলো হয়ে যায়, এটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, নিজেদের মধ্যে একটা যদি ক্রস তৈরি করে তখন সেটাকে আমরা বলি কি অশান্ত প্রবাহ। বুঝা গেছে? আচ্ছা, এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র। সেই সূত্রটা হচ্ছে কি আমাদের নিউটনের সূত্র। নিউটনের সূত্র। নিউটনের সূত্রটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে একটা তরল প্রবাহী। তরল প্রবাহীর আমরা দুটো স্তর নিচ্ছি, এটা একটা স্তর, এটা একটা স্তর। দুটো স্তরের এই যে মাঝখানে যে স্তরটা আছে এই স্তরটার বেগ এই স্তরের বেগের তুলনায় বেশি হবে, কারণ যত নলের গায়ের দিকে যাব তত ঘর্ষণ বলটা বৃদ্ধি পাবে, আর যত আমরা মাঝখানের দিকে যাব তত ঘর্ষণ বলটা হ্রাস পাবে। তাহলে এটার বেগ মনে করছি ভি প্লাস ডিভি আর এটার বেগ হচ্ছে ভি। দুটি স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা মনে করছি ডিএক্স। দুটি স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কত? ডিএক্স। এই দুটা তল স্তরের বেগের পার্থক্য এবং দূরত্বের যেটা অনুপাত সেটা বলা হয় বেগের নতিমাত্রা। মনে থাকবে, এটা বলা হচ্ছে বেগের নতিমাত্রা। বুঝছি? এটাকে আমরা ডিনোট করি ডিভি বাই ডিএক্স। তাহলে এই দুটা তরল স্তরের স্পর্শতলের যেটা ক্ষেত্রফল, যতটা ক্ষেত্রফল জুড়ে তারা স্পর্শ করে আছে সেটা যদি ক্যাপিটাল এ হয় তাহলে সান্দ্রবল যেটা, সান্দ্রবল এফ ইজ প্রপোর্শনাল টু এ, স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। আরেকটা আমরা কি পাচ্ছি না এফ ইজ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স। একটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এ, আরেকটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল ডিভি বাই ডিএক্স। এই দুটো যদি একসাথে লেখা হয় তাহলে আমরা কি লিখবো? এফ ইজ প্রপোর্শনাল এ ইন্টু ডিভি বাই ডিএক্স। দুটোই সমানুপাতিক আছে। এটা যখন আমরা সমান করি দিস ইমপ্লাইজ এফ ইকুয়াল টু ইটা এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এখানে ইটা যেটা সেটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। এটা বলা হয় কি সান্দ্রতাঙ্ক। এটা যেটা সেটাকে বলা হচ্ছে যে ধ্রুবকটা আমরা ব্যবহার করছি সেই ধ্রুবকটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র। ঠিক আছে?
এরপর আমরা এখান থেকে কি পাবো না সান্দ্রতাঙ্কের একক ও মাত্রা। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি সান্দ্রতাঙ্কের একক ও মাত্রা। তাহলে আমরা জানি নিউটনের সূত্র F = ইটা a ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে দিস ইমপ্লাইজ ইটা ইকুয়াল টু আমরা কত লিখবো F বাই a ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে আমরা যদি সিজিএস পদ্ধতি যদি এককটা আমরা লিখি তাহলে কি পাওয়া যাবে দেখো, F মানে হচ্ছে ডাইন, নিচে হচ্ছে a ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার ইন্টু ডিভি বাই ডিএক্স। ডিভি মানে হচ্ছে বেগের মাত্রা, তাহলে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই ডিএক্স মানে হচ্ছে সেন্টিমিটার। বুঝা গেল? তাহলে সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, আমাদের কি থাকছে এখান থেকে না ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2, আর এটা কি থাকছে আমাদের এখানে না সেকেন্ড ইনভার্স নিচে আছে, উপর সেকেন্ড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্কের একক। এই যে সিজিএস যে এককটা সেটাকে বলা হয় ব্যবহারিক নাম হচ্ছে এর পয়েজ। এটার নাম হচ্ছে কি পয়েজ। আর যদি আমরা এসআই বলি তাহলে আমরা কি লিখবো দেখো, এখান থেকে আসছি, উপর হচ্ছে আমাদের নিউটন, নিচে হচ্ছে মিটার স্কোয়ার, আর ডিভি যেটা সেটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স, আর নিচে হচ্ছে আমাদের ডিএক্স মানে হচ্ছে মিটার। তাহলে একই রকমভাবে আমরা কী লিখবো নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এসআই এককটা। আর মাত্রা যদি লিখি তাহলে মাত্রাটা আমরা কি পাবো বলের মাত্রা মানে হচ্ছে mL/T টু দি পাওয়ার -2, আচ্ছা L টু দি পাওয়ার -2 আর T সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের কি না mL টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -1, এইটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে সান্দ্রতাঙ্কের একক হয়ে গেল, সান্দ্রতাঙ্কের মাত্রা হয়ে গেল। এরপর আমরা কি পাবো সন্ধিবেগ বা সংকট বেগ। তাহলে দেখো সন্ধিবেগ বা সংকট বেগ, সন্ধিবেগ বা সংকট বেগ হচ্ছে কোনটা না কোনো প্রবাহের ক্ষেত্রে, কোনো তরল প্রবাহের ক্ষেত্রে যখন প্রবাহের বেগটা আমরা ধীরে ধীরে বৃদ্ধি করি তাহলে কোনো এক মুহূর্তে সেটা অশান্ত প্রবাহে পরিণত হবে। তাহলে অশান্ত প্রবাহে পরিণত হওয়ার আগের মুহূর্তে যে বেগটা হয় সেটাকে বলা হচ্ছে কি সন্ধিবেগ বা সংকট বেগ। বুঝতে পারছো? অশান্ত প্রবাহে পরিণত হওয়ার আগের মুহূর্তে যে বেগটা আমরা পাই সেটা বলা হচ্ছে কি সন্ধিবেগ বা সংকট বেগ। ক্লিয়ার? এই সন্ধিবেগ বা সংকট বেগকে আমরা ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি দিয়ে ডিনোট করি আমরা। এখান থেকে একটা সূত্র পাই সেটা হচ্ছে রেনল্ডের সূত্র। রেনল্ডের সূত্রে কি বলা আছে এই সন্ধিবেগের যেটা মান অর্থাৎ ভিসি ইজ প্রপোর্শনাল টু ইটা, যেটা বলা আছে সেটা হচ্ছে ভিসি ইজ প্রপোর্শনাল টু ইটা, আর এটা হচ্ছে ভিসি ইজ প্রপোর্শনাল টু 1/ρ, আর এটা হচ্ছে ভিসি ইজ প্রপোর্শনাল টু 1/L। তাহলে সন্ধিবেগ বা সংকট বেগ সান্দ্রতাঙ্কের সাথে সমানুপাতিক, সন্ধিবেগ বা সংকট বেগ তলের ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক, আর এটা হচ্ছে সন্ধিবেগ বা সংকট বেগ যতটা দূরত্ব যেছে এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য বলা হয় এটাকে, এই কার্যকর দূরত্বের ব্যস্তানুপাতিক। এই তিনটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে ভিসি ইজ প্রপোর্শনাল টু ইটা/ρL। এখানে যে ধ্রুবকটা ভিসি ইকুয়াল টু এটাকে কে দিয়েও ডিনোট করা হয়, অনেক সময় আর ই দিয়েও ডিনোট করা হয়, তাহলে কে ইটা/ρL। এটা হচ্ছে আমাদের রেনল্ডসের সূত্র। এই কেটা যেটা এই কেটা বলা হয় রেনল্ডস সংখ্যা। কেটা বলা কি রেনল্ডস সংখ্যা। এই রেনল্ডস সংখ্যার উপর আমরা বুঝতে পারবো যে কোনো একটা প্রবাহ শান্ত না অশান্ত। রেনল্ডস সংখ্যার সাহায্যে কীভাবে বোঝা যায় সেটা না, যদি রেনল্ডস সংখ্যার মান 2300 অপেক্ষা যদি বেশি হয় তাহলে আমরা বুঝবো প্রবাহটা হচ্ছে অশান্ত, আর যদি রেনল্ডস সংখ্যার মান 2300 অপেক্ষা যদি কম হয় তখন আমরা বুঝবো কি না প্রবাহটা হচ্ছে শান্ত। হয়েছে? তাহলে এটা হচ্ছে রেনল্ডস সংখ্যার গুরুত্ব। রেনল্ডস সংখ্যার সাহায্যে বোঝা যায় কোন প্রবাহ শান্ত না অশান্ত।
এরপর আমরা পাবো প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ, দেখো প্রান্তীয় বেগ হচ্ছে কোনটা না, বৃষ্টিপাত পড়ে কিভাবে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ভালো করে যদি ভাবি, কোনো একটা তলবিন্দু এভাবে আছে, এরপর তলবিন্দুটা যখন ভারী হয়ে যায় তখন অভিকর্ষের টানে সেটা ভূপৃষ্ঠের নিচে নেমে আসে। ঠিক নামার মুহূর্তে কী কী ঘটনা ঘটে সেটা আমাদেরকে ভাবতে হবে। তাহলে তলবিন্দুর ব্যাসার্ধ যদি আর হয়, ঘনত্ব যদি রো হয়, এবং যে মাধ্যমে সেটা আছে সেই মাধ্যমটা বায়ু মাধ্যম, তার ঘনত্ব মনে করছি সিগমা। তার তলবিন্দুর ওজন এমজি যেটা সেটা নিচের দিকতে আসে। আচ্ছা, তলবিন্দুটা যেটা সেটা তো বায়ু মাধ্যমে নিমজ্জিত আছে, তাহলে বায়ু মাধ্যমে যদি সেটা নিমজ্জিত থাকে তাহলে ঊর্ধ্বমুখী একটা প্লবতা বল পাবো, সেটা বলছি আমরা এফ বি, বায়ান্সি ফোর্স। এরপর বায়ুর সংস্পর্শে আছে তলটা, এবার বায়ুর সংস্পর্শে যদি থাকে তাহলে যখনই নিচের দিকে নামে তখন বায়ুর সাথে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণ বলটাকে আমরা বলি কি সান্দ্র বল। এই সান্দ্র বলের মান আমরা কোন সূত্র থেকে পাই, এটা বলে স্টোকসের সূত্র, এটাকে বলা হয় কি স্টোকসের সূত্র। তাহলে স্টোকসের সূত্রানুসারে সান্দ্র বল এফ ইকুয়াল টু, এটা হচ্ছে 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে আমাদের স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র, তাহলে স্টোকসের সূত্র হচ্ছে কোনটা না, সান্দ্র বলের মান এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, যেখানে 6 পাই হচ্ছে কনস্ট্যান্ট, ইটা যেটা সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক মাধ্যমের, আর তলবিন্দুর ব্যাসার্ধ, আর ভি হচ্ছে প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগও বলা হয় এটাকে, সীমান্ত বেগ, আর এটার আরেকটা নাম হচ্ছে প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ যেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে দেখো প্রান্তীয় বেগ হচ্ছে কোনটা, তাহলে এখানে কি বললাম, নিচের দিকে হচ্ছে এমজি আর উপর দিকে হচ্ছে এফবি। তাহলে নিম্নমুখী যেহেতু নিচের দিকে নামছে তাহলে নিম্নমুখী একটা লব্ধি বল পাবো, সেটা আমরা কত লিখব না এমজি মাইনাস এফবি, এটা হচ্ছে লব্ধি বল। এটা কোন দিকে না নিচের দিকে। এরপর যখনই তলবিন্দুটা নিচের দিকে নামে তখন এই বায়ু সংস্পর্শে থাকা এই যে অংশটা যেটা, সেই অংশে একটা ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বলটা আমরা বলছি কি না সান্দ্র বল, যেটা ঘর্ষণ বল সেটা হচ্ছে কি এখানে সান্দ্র বল। এই সান্দ্র বল তখন বিপরীত দিকে ক্রিয়া করে, যেদিকে তলবিন্দুর নাম তার বিপরীত দিক ক্রিয়া করে। এরপরে নিচের দিকে যত নামতে থাকে তত কি হয় না নিম্নমুখী বলটা যেটা সেটা বৃদ্ধি পায়। এরপর নিম্নমুখী বল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কী হয়, ঊর্ধ্বমুখী যে সান্দ্র বল সেটাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। কোনো এক মুহূর্তে যখন ঊর্ধ্বমুখী সান্দ্র বল এবং নিম্নমুখী লব্ধি বল যখন দুটো সমান হয়ে যায় তখন তলবিন্দুর উপর লব্ধি বল শূন্য। ক্লিয়ার? নিম্নমুখী লব্ধি বল ঊর্ধ্বমুখী সান্দ্র বলের সাথে যখন সমান হয়ে যায় তখন তলবিন্দুর উপর আর কোনো বল ক্রিয়া করে না। তাহলে তলবিন্দুর উপর যদি আর কোনো বল যদি ক্রিয়া না করে তখন সেটা সমবেগে নিচে নামতে থাকে, সেই সমবেগটাকে বলা হচ্ছে এখানে প্রান্তীয় বেগ। বুঝা গেছে? তাহলে ঊর্ধ্বমুখী যে সান্দ্র বল সেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি। তাহলে এইখানে এফ সমান আমরা জানি 6 পাই ইটা আর ভি, তাহলে এটা লিখছি আমরা 6 পাই ইটা আর ভি, এটা ইকুয়াল টু এমজি। তাহলে এম মানে হচ্ছে কি আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন হচ্ছে 4/3 পাই স্মলার কিউব ইন্টু রো, ভর হয়ে গেল, ইন্টু জি মাইনাস অফ এফ বি প্লবতা বল। প্লবতা বল কার সাথে সমান হয়, অপসারের তলের ওজনের সঙ্গে সমান। তাহলে অপসারের তলের ওজন হচ্ছে কত না 4/3 পাই স্মলার কিউব সিগমা ইন্টু জি। তাহলে এখান থেকে আমরা কি লিখব না 6 পাই ইটা আর ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব জি, যদি কমনলি রো মাইনাস সিগমা, দিস এমপ্লাইজ 6 পাই। আচ্ছা, এটা যদি একটু আমরা কাটাকুটি করি তাহলে 2 2 4 3 6 পাই পাই ক্যান্সেল হয়ে গেল, আর আর স্কোয়ার এটা হয়েছে। তাহলে এখান থেকে ভি ইকুয়াল লেখা যায় 2/9 আর স্কোয়ার জি বাই ইটা ইন্টু রো মাইনাস সিগমা। এটা হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা। এখানে একটা ইম্পর্ট্যান্ট আমরা জিনিস পাই,
যে প্রান্তীয় বেগ সময়ের সাথে কী রূপে পরিবর্তিত হয় তার লেখচিত্র অঙ্কন করো। তাহলে তার লেখচিত্রটা আমরা কীভাবে পাবো? এই পাশ হচ্ছে আমাদের সময় আর এই পাশ হচ্ছে আমাদের প্রান্তীয় বেগ। তাহলে যখন জাস্ট নামতে শুরু করে তখন বেগটা 0, এরপরে যখন নামতে শুরু হয়েছে তখন কি বললাম যে নিম্নমুখী বলটা বেশি হয়, অর্থাৎ বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এরপরে যখনই নিম্নমুখী বেগটা যখনই বৃদ্ধি পাচ্ছে তখন ঊর্ধ্বমুখী সান্দ্র বল বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে বেগটা ধীরে ধীরে হ্রাস পায়। এবার হ্রাস পাইতে পাইতে এক সময় কি হয় না, ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল যখন সমান হয়ে যায় তখন লব্ধি বল 0, তখন সেটা একটা স্থির বেগের নিচে নামতে থাকে। এই বেগটা তখন কনস্ট্যান্ট হয়ে যায়। এই কনস্ট্যান্ট বেগটাকে বলা হচ্ছে কি প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি। মনে থাকবে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রান্তীয় বেগের রাশিমালা। আজ এই পর্যন্ত থাক, বাকি যে জিনিসটা থাকছে সেটা বাকি ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।